আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজত ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 50 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রত্যাশা সংগঠনটির। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ আর নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবিতে হেফাজতে ইসলাম 2013 সালের 5 এপ্রিল মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে। ওই দিন পল্টন ও বঙ্গবন্ধু এভিনিউতে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছিল সংগঠনটির কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। ওই দিন গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে অভিযান চালায় বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। নিহতের সংখ্যা নিয়ে হেফাজতে ইসলাম ও তৎকালীন সরকারের ছিল ভিন্ন বক্তব্য। শাপলা চত্বরে গুলি করে কাউকে হত্যা করা হয়নি বলে দাবি করে তৎকালীন সরকার। পুলিশ বাদী হয়ে উল্টো মামলা করে হেফাজতে ইসলামের বিরুদ্ধে, কিন্তু কোনো বিচার কার্যক্রম এগোয়নি। মতিঝিলে শাপলা চত্বরের সেই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে গণহত্যার অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। অভিযোগকারীরা জানান, শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ব্ল্যাকআউট করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুলি করে হত্যা করে শতাধিক ধর্মপ্রাণ মুসলমানকে। মিথ্যা মামলা দিয়ে অনেককে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন চালানো হয়। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তারা মামলা দায়ের করবেন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে। সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাআল্লাহ তাদেরকে সরবরাহ করব। তাদের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। হেফাজত ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আসবে আমরা সবকিছুই একই সাথে তদন্ত করে তদন্ত প্রতিবেদন একটা মামলা হিসেবে করা হয়। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। সকালেই কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে নেওয়া হয় আদালতে। সেখানে তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কিন্তু পথে চিন্ময় দাসকে বহনকারী প্রিজন ভ্যানের গতিপথ রোধ করে তার অনুসারীরা বেলা 11টা থেকে তাদের অবরোধের কারণে আটকা পড়ে প্রিজন ভ্যানটি। বিক্ষোভকারীদের সরাতে লাঠি চার্জ করে পুলিশ। এ সময় আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোতোয়ালি মোড়, লালদিঘি, টেরিবাজার পর্যন্ত। বন্ধ হয়ে যায় যান চলাচল, দোকানপাট। ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার সময় শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় সহ 19 জনের নামে গত 31 অক্টোবর মামলা হয়। কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। রংপুরের এক মতবিনিময় সভায় এমনটাই জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশে কোন সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবে যেন শিকার না হতে করার জন্য কাজ করছি। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাজোয়া যান মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিদ্ধান্ত অনুসারে কলেজ বন্ধ রয়েছে, ভেতরে কাউকে যেতে দেয়া হচ্ছে না। ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। স্বাভাবিক রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। এদিকে কলেজটির প্রিন্সিপাল জানিয়েছেন, শিক্ষার্থীদের সংঘর্ষে বহিরাগত কেউ সুযোগ নিতে পারে, তবে
রাজনৈতিক ইন্ধন নেই। আজকে আমরা এখানে আসছি, দেখেন এখানে আমরা যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, এই কারণে আমরা এখানে আমাদের 2 প্লাটুন ফোর্স আছে। আমাদের হিসাবমুক্ত করতেছি প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা, এটা আরও বেশি হতে পারে। তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নজিরবিহীন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তাই ক্লাস পরীক্ষা সহ সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কলেজের অধ্যক্ষ আশপাশে থাকা শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান চান। তবে এমন হামলায় উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গেল রবিবার রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কোনো কারণ ছাড়াই ওই দিন বিকেলে বহিরাগত কয়েকশো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানটিতে ঢুকে 5তলা ভবনের 3য় তলা পর্যন্ত বেশিরভাগ শ্রেণীকক্ষে হামলা চালায়। ভাঙচুরে বাধা দিতে গেলে হামলার শিকার হন স্কুলটির স্টাফরাও। ভাঙচুরের পর মেরামত কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। হামলা ভাঙচুরের ঘটনায় দায়ী বা দোষীদের শাস্তি না চেয়ে অধ্যক্ষ বলেন, হামলাকারী সবাই ছাত্র, তাদের সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান চাইলেন তিনি। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এর মধ্যে আমরা বিদ্যালয়টা আরেকটু সাজিয়ে নেব, তারপর শিক্ষার্থীদের নিরাপত্তাটা একটু দেখব, তারপর আমরা স্কুলে দেবো। তবে এটা দীর্ঘ করার কোনো পরিকল্পনা আমাদের নাই। আমাদের আশেপাশে যারা প্রতিবেশী প্রতিষ্ঠানগুলো আছে তাদের সঙ্গে আমরা একত্রে সংহতি প্রকাশ করে চলতে চাই। এবং সেন্ট গ্রেগরি 142 বছর ধরে সেটাই করে যাচ্ছে। কেউ কোনোদিন বলতে পারবে না সেন্ট গ্রেগরি আমাদের স্কুলে একটা আঘাত করেছে, সেন্ট গ্রেগরি আমাদের স্কুলে এটা করেছে। 142 বছর ইতিহাস আমাদের নেই। পুরান ঢাকার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে হামলার ঘটনায় চরম উদ্বেগের কথা জানান অভিভাবকরা। তবে এই ধরনের ঘটনাগুলো আমরা কখনোই আশা করি না, কাম্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা মানে একটা জাতিকে পঙ্গু করে দেওয়ার সমান। আমার ছেলেও লেখাপড়া, ওদের লেখাপড়ার গতিও নষ্ট হবে, আগ্রহটাও হারিয়ে ফেলবে ওরা এরকম বন্ধ হলে স্কুল বারবার। এই স্কুল থেকে আমার ছেলে বের হয়েছে এসএসসি দিয়ে, আবার এই কলেজে দিয়েছি, কিন্তু এই কলেজে তো এরকম সন্ত্রাসজনক কোনো কার্যক্রম হয় না। এই যে এইবার যে ঘটনাটা হলো বা এর আগে যে সবাই বলে দেশ স্বাধীন হয়েছে, তখনও এই স্কুলের উপর হামলা করেছে, এটা খুব নিন্দনীয় ঘটনা। আমার সন্তান এখানে পড়ে, আমরা স্কুলের প্রতিষ্ঠানে ভালো আশা করি, আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কিন্তু এ ধরনের হামলা অরাজকতা সৃষ্টি করা আমরা আশা করি না। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরে আসার প্রত্যাশা সকলের। আজকে তো পরীক্ষা ছিল আমার ছেলে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের প্রতি কঠোর হতে চায় না সরকার। রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে তারা, এমনটাই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণের আগে হাওর পরিদর্শনে যান তিনি। বলেন, শিক্ষার্থীদের দাবি থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। সরকার চায় শান্তিপূর্ণভাবে সমাধানে এগিয়ে আসুক ছাত্ররা। এ সময় তার সফর সঙ্গী ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম রোধে আগাম ব্যবস্থা নেবে সরকার। এর আগে দুজনে তাহিরপুরের মাটিয়ান হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়, ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা আমি কার উপরে এই মানে কঠোর হব? স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট কন্ট্রোল করতে চায় না অন্তর্বর্তী সরকার, এটি সবচেয়ে বড় সীমাবদ্ধতা। সকালে এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন প্রেস সচিব। সেখানেই বলেন, কঠোরভাবে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলেই হচ্ছে সমালোচনা। বলা হচ্ছে, বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে নিন্দার ঝড়। জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এমনটাও উল্লেখ করেন তিনি। বলেন, বিগত সরকার জনগণের কোনো কথা শোনেনি, তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক। ছাত্রদের সহিংসতার বিষয়টি নিয়েও তদন্ত হচ্ছে, কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটিও বের করার চেষ্টা চলছে।
আমাদের কিছুটা সীমাবদ্ধতাও তৈরি হয়েছে। আমরা তো আগের গভর্নমেন্ট যেভাবে ব্রুটালি ক্রাউড কন্ট্রোল করতো, আমরা তো সেভাবে পারছি না। রায়ট কিভাবে কন্ট্রোল করতে হয় এটার জন্য ওই নতুন স্ট্যান্ডার্ড প্রোটোকলের কথা আমরা চিন্তা করছি, যাতে কেউকে আঘাত না করেই আমরা কিভাবে রায়টগুলোকে বা যারা রায়টিং করছেন তাদেরকে আমরা ডিসপার্স করতে পারি। বাংলাদেশ উইন্ডিজ টেস্টের খবর, আবারও ব্যাটিং ব্যর্থতায় হারের মুখে বাংলাদেশ। তাসকিন আহমেদের 6 উইকেট নেবার দিনে ক্যারিবিয়ানরা 152 রানে অল আউট হয়, কিন্তু 334 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 109 রানের 7 উইকেট হারিয়ে পরাজয়ের দুয়ারে অতিথিরা। কুমিল্লায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রাণ গেল অটোরিকশার 7 যাত্রীর। স্থানীয়রা বলছেন, লেভেল ক্রসিংটি বৈধ না হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না। অরক্ষিত ওই ক্রসিংয়ে পাকা সড়ক বানিয়ে চলাচলের পথ তৈরি করা হয়েছিল। এদিকে নাটোরের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অটোরিকশা চালক ও ট্রাক ড্রাইভার। পরিচয় উদ্ধারের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে প্রিয়জনের মরদেহ, পাগল প্রায় স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কালিকাপুরের বাতাস। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে বুড়িচংয়ের কালিকাপুরে একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানি হয়। অটোতে পাওয়ার বাইক যেটা, ওইটাতে 8 জন ছিল আর কি যাত্রী। তো 3 জন ছিল মহিলাদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, আর বাকিগুলা ছিল পুরুষ। তো ঘটনা যখন হয়েছে, ড্রাইভার রেল লাইনের কাছাকাছি আসার পরে যখন দেখতে পেয়েছে যে ট্রেন আসতেছে, তখন হয়তো ড্রাইভার এটা চিন্তা করছে যে ট্রেনে আসার আগেই তারা পার হয়ে যাব। কিন্তু তারা যখন রেল লাইনের উপরে আসছে, তখন তারা আর যাইতে পারে নাই, ইঞ্জিন বিকল হয়ে গেছে। তারপরে আমরা হাসপাতাল নিয়ে গেছি, হাসপাতাল যাওয়ার সাথে মারা গেছে আমার ভাই। আমার মার লোক আমার বোনের ছেলে 12-13 বছরের। আরে আল্লাহ, আমার বোনের ছেলে তো, তাই আমার মা পাইও নাই, বোনও নাই। পরিচয় উদ্ধারের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা বলছেন, লেভেল ক্রসিংটি বৈধ না হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না। অরক্ষিত এই ক্রসিংয়ে পাকা সড়ক করে চলাচলের পথ তৈরি করেছে ইউনিয়ন পরিষদ। দুঃখের ঘটনা হচ্ছে, আজকে রেল কর্তৃপক্ষ এখানে এসেছিলেন, তারা একটা সাইনবোর্ড লাগিয়ে এখানে তারা দায় ছাড়া একটা কিছু করার জন্য চেষ্টা করছিলেন। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা এটার প্রতিবাদ করেছে এবং ওনাকে অবরুদ্ধের মতো করে রেখেছিল। যে বিষয়টা তাদের ঠিক হয় না এই মুহূর্তে। আর দ্বিতীয়ত হচ্ছে, এলাকাবাসীর দাবি এবং প্রত্যেকটা মানুষের একটি কথা, এখানে একটা রেল ক্রসিং গেটের অবশ্যই দরকার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। আমাদের পুলিশ সুপার মহোদয় এই বিষয়ে বিভিন্ন সময়ে চিঠিপত্র বা রেল কর্তৃপক্ষকে অবগত করেছেন যে বেশ কিছু গেট অরক্ষিত রয়েছে। নাটোরেও দুর্ঘটনার মুখে পড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়, এতে প্রাণ হারান অটোরিকশা চালক ও ট্রাকের ড্রাইভার। আমিন বাবু, যমুনা নিউজ। বঙ্গবন্ধু রেল সেতুর উপর দিয়ে আজ পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 9:50 একই সাথে সিরাজগঞ্জ প্রান্তের আপ এবং টাঙ্গাইল প্রান্তের ডাউন লাইন থেকে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। সেতুর প্রকল্প পরিচালক জানান, 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হয়েছে টেস্ট রান। রেল সেতুটি নির্মাণে 16,780 কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা 2025 সালের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে রেল চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে শিক্ষার্থী অভিজিৎ মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে রাজধানীর জনসন রোডে সংবাদ সম্মেলনে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক ইফফাত আরা জানান, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। অভিজিৎ মৃত্যুর পর লাশ আটকে রাখা হয়। শিক্ষার্থীদের এমন দাবি ভিত্তিহীন বলেও দাবি করেন হাসপাতালটির পরিচালক। বলেন, কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হাসপাতাল জড়িত নয়। জুলাই আগস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সততা ও নিষ্ঠার সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করবে বলে জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জানান এই কমিশন আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না। সবকিছু মাথায় রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এই কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, দেশের মানুষের মধ্যে নানা বিষয়ে মতানৈক্য থাকতে পারে বলে দেশ নিয়ে বিভেদ রাখা যাবে না। দেশের সব শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে প্রত্যাশার কাছাকাছি কমিশন গঠন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বলেন, গণতন্ত্রে অনেক উপাদান থাকে, তার মধ্যে নির্বাচন ব্যবস্থা একটি। তাই দেশকে সঠিক ও গণতান্ত্রিকভাবে পরিচালনা করবে সব উপাদানগুলোর যথাযথ কাজ নিশ্চিত করতে হবে। এই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু দেশ সম্পর্কে আমাদের কোনো মতবিরোধ থাকবে না। এটা অনেক ইম্পর্টেন্ট কথা। এখন আন্দোলনে অনেকে ছিলেন, অনেকভাবে ছিলেন, কিন্তু এখন যখন একটা অবস্থা সৃষ্টি হয়েছে অনেক রকমের মত দেখতে পাচ্ছি। সংবিধান সংস্কারে ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি, যার মধ্যে অন্যতম পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ এবং গণভোটের বিধান পুনরায় ফেরানো। আগামী সপ্তাহ থেকে এসব নিয়ে সারা দেশে জরিপ চালাবে সংবিধান সংস্কার কমিটি। সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সংস্কার কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল। সেখানেই সংস্কারের তালিকা জমা দেন তারা। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ব্যালেন্স অব পাওয়ারের কথাও বলা হয়েছে। বলেন, সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধনে কাজ শুরু করবে। পরে সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, সংবিধান সংস্কার নিয়ে গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নেওয়া হবে। সেই লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে জরিপ চালাবে কমিশন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ব্রিফিং করছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সরাসরি যাচ্ছি সেখানে। দেশ স্থিতিশীল না, এই একটা পরিস্থিতির ভিতরে আমরা সবাই যাচ্ছি। তা আমরা কিভাবে এই আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। আমাদের আগামী কর্মসূচি কি হবে, সেই কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ এবং অহিংস, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কোনটা রাষ্ট্রদ্রোহী মামলা বলতে কি সেটা তাহলে আগে বুঝতে হবে। সেটা কিন্তু আমি আমার ব্রিফিং এ কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছি যে রাষ্ট্রদ্রোহ মামলা কখনো কোনো ব্যক্তি করতে পারে না। তা আপনার যে বীজটাই নষ্ট সেখান থেকে গাছের চারা হবে কি হবে? আগামীকাল যে সময় আছে সেটার জন্য অপেক্ষা করুন। দুষ্কৃতকারী কিনা বা অন্য কেউ, সেটা তো আমি কিন্তু বারবারে বলেছি। আমাদের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী কিন্তু কালকেই লাইভে কালবেলাতে কিন্তু বলেছে, এবং আমরাও কিন্তু দেখেছি। যখন আমি বারবার যে কথাটা বলতেছি, যখন আমরা আন্দোলন করে ফিরে আসব সেখানে পুলিশের কিন্তু আমাদের 10-20 মিনিট সময় দিয়েছিলেন। 20 মিনিটের ভিতরে যখন আমরা সবাইকে ডেকে নিয়ে যখন আমরা চলে আসতেছি, কিন্তু আমরা সবাইকে ডাকতেছি কিন্তু কেউ আসতেছে না। কেউ না এসে তারা তখন কি করতেছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে যাচ্ছে। আর সবাইকে তো আমরা চিনি না, এই জায়গায় সকল সাংবাদিকদেরকে তো আমরা চিনি না। সকল একটা আন্দোলনের সেখানে বিভিন্ন ধরনের লোক আপনার জানেন মুভমেন্ট করে। তো সেই জায়গায় চট্টগ্রামেও যে ঘটনা ঘটেছে, এবং শুধু চট্টগ্রাম না, আমরা আশঙ্কা করতেছি সারা বাংলাদেশে যেখানে আমাদের আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে দুষ্কৃতিকারী ঢুকে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করবে, সেই ক্ষেত্রে আমরা কৌশলে কিভাবে আমরা মাঠের আন্দোলনের থেকে অন্য কোনোভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি কিনা সেই বিষয়টা আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত। কারণ আগুন
লাগলে এটা তো সারা বাংলাদেশে লাগলে তখন তো আমরা আপনি কেউ কিন্তু নেভাতে পারবো না। এই আগুনের রেশ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা কেউই বাইরে না, সেই জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং যারা সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সহ যে আমরা প্রত্যেক দেশের নাগরিককে এবং সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করবো যে আসেন কিভাবে এই বিষয়টা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। এবং আমরা আজকেও আবারও বলছি যে অনতিবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়ার জন্য। গণমাধ্যমকে অতীতের ভূমিকা নিয়ে বল না পাল্টে ভুল স্বীকারের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, গণমাধ্যমের কাছে যে প্রত্যাশা সে অনুযায়ী সহায়তা পাচ্ছে না সরকার। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত সব ধরনের পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার, তবে এটি কতটা বিকশিত হবে সে দায়িত্ব সাংবাদিকদের। বলেন, সংবাদ মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কম। এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান ভুল সংবাদ ও গুজব প্রচার করছে অভিযোগ করে উপদেষ্টা বলেন, সরকার চায় না আগের আমলের মতো পুলিশ জনতার উপর গুলি চালাক, তবে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ অবশ্যই কঠোর হবে। জানান, মূলত বিশ্বের প্রতিটি বিপ্লবের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম অবনতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যেভাবে যে ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না, সেই নিশ্চয়তা আমরা করতেছি। কিন্তু এটা তো সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা পর্যালোচনা, সেই দাবি দেওয়া থাকতে হবে যে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কিভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায়। আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে। গণমাধ্যমের মধ্যে একটি অংশ স্বৈরাচারের দোষর ছিল, তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এবি পার্টি। তবে কোনো গণমাধ্যম বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিকশাওয়ালা, ছাত্র, গার্মেন্টস কর্মীদের দাবিগুলো পুরনো, সরকারের উচিত ছিল একটি টিম করে এগুলোর সমাধান করা। সরকার এ বিষয়ে দায় এড়াতে পারে না। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, এবি পার্টির সদস্য সচিব বলেন, যে কোনো ইস্যুতে রাস্তা বন্ধ না করে সবাই বসে সমস্যার সমাধান করতে হবে। ডক্টর ইউনূসকে সবাই সমর্থন দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও তিনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে শয়তান আপনাকে বিভ্রান্ত করবে, এটা তো আপনি জানেন। জানার পরও আপনি কেন পদক্ষেপ নেবেন না? আপনার গোয়েন্দা সংস্থা কি করে? সেই জন্যই আমরা এই ধরনের ঢালা অভিযোগ করে রেহাই পাইতে চাই না। ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সংস্কার এবং নির্বাচন বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন 2023 পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, ইতিমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট হল বিচার প্রার্থীদের সবশেষ ভরসাস্থল। সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। আশা করেন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ যৌক্তিক সময়ে বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে সক্ষম হবে। শীর্ষ ব্যবসায়িক নির্বাহীদের সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বাংলাদেশে ব্যবসার সুযোগ সম্প্রসারণ নিশ্চিতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে কার্যক্রমরত বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং কান্ট্রি হেডরা যমুনায় সাক্ষাতে যান। তারা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনাও করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, একটি দল হিসেবে সবাইকে একসাথে কাজ করতে হবে। এটি সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করবে। ব্যবসায়িক নির্বাহীরা শ্রম অধিকার সংস্কারে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং সর্বোচ্চভাবে সহায়তার আশ্বাস দেন। গেল কয়েক বছরে দেশে ব্যাংকিং খাতে সুশাসনের চরম ঘাটতি হয়েছে, যে কারণে দুর্বল ব্যাংক তৈরি হয়েছে। তবে সামনের দিনে আর সুশাসনের ঘাটতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন।
দুপুরে রাজধানীর একটি হোটেলে ব্যাংকের 25 বছর পূর্তি উপলক্ষে তিনি এসব কথা বলেন। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকিং খাতের লুটপাট বন্ধ হয়েছে, যা ইতিবাচক বলেও মনে করেন তিনি। দেশের এবং ব্যাংকের ঋণ মান কমার বিষয়টি হতাশাজনক। এর পেছনে বিদেশি গণমাধ্যমের নেতিবাচক খবরের ভূমিকা রয়েছে বলে মনে করেন সোহেল আর কে হোসেন। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ 6%। ঋণ আদায়ে উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। দেশের আর্থসামাজিক প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি ঋণ এবং এজেন্ট ব্যাংকিংয়ে জোর দেওয়ার কথাও জানান তিনি। এই যে এসএমইর ওপরে যে ফোকাস, এটা কিন্তু একটা জিনিস যেটা এজেন্ট ব্যাংকিং বা আমাদের যে স্মল ভেরি মাইক্রো লোন যেটা আমরা দিচ্ছি, এটা কিন্তু ওনাদের জন্য। অ্যান্ড ওনাদেরকে কিন্তু একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এমপ্লয়মেন্ট ট্রেনিং করা হচ্ছে। আর এটার মধ্যে একটা বিরাট অংশ কিন্তু হলো মহিলা এন্টারপ্রেনিউরস। পুঁজিবাজারের টানা দরপতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেন তারা। বিনিয়োগকারীরা বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো ফোর্স সেল দিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। বাজারে পতন অব্যাহত থাকলেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। দীর্ঘদিনেও বাজার স্বাভাবিক করতে না পারায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চান বিনিয়োগকারীরা। তারা বলেন, একটি চক্র এখনও বাজার কারসাজিতে সক্রিয়। ইচ্ছাকৃতভাবে এই বাজারে দরপতন ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মার্কেটের অবস্থা অত্যন্ত খারাপ। মাকসুদ সাহেবের হঠকারী সিদ্ধান্তে আমরা বিভ্রান্ত। বিনিয়োগকারীরা আজকে পথের ফকির হয়ে যাচ্ছে। 17 বছর পর দেশ পরিবর্তন হওয়ার পরও আমাদের সরকারের 100 দিন পূরণ হওয়া সত্ত্বেও পুঁজিবাজারের দৈন্যদশা কেন? 18 সালে বাজারে যে আমরা পতন দেখেছি, তার থেকে কয়েকশো গুণ বেশি পতন বাজারে বর্তমান অবস্থায় বিরাজমান। প্রতিনিয়ত সবকিছু শেষ আছে, কিন্তু আমাদের এই যে শেয়ার বাজার, এর পতনে কোনো শেষ নাই। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিন্ময়ের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়। ভাঙ্গারহাট বাজার এলাকায় মিছিল বের হলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সনাতন ধর্মাবলম্বীদের। এ সময় 3 বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে আবারও মিছিলে জড়ো হন সনাতনরা। এর আগে সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। প্রথমে কর্মসূচিতে বাধা দেয় পুলিশ, পরে শান্তিপূর্ণ কর্মসূচির আশ্বাসে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সনাতন ধর্মাবলম্বীরা। চিন্ময় কৃষ্ণ দাসকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে রংপুরের পীরগাছায় মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনও একটি মহল সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেওয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিল। এর মধ্যে এর আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর আকাঙ্ক্ষাকে যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে। হিলি স্থলবন্দরে আলু পেঁয়াজের আমদানি সংকট এখনও নিরসন হয়নি। স্লট বুকিং জটিলতায় পুরোপুরি বন্ধ হয়ে আছে পেঁয়াজ ও আলু আমদানি। এলসি খুলেও আমদানি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, দাম বেড়ে যাওয়ায় এই পণ্য দুটির রপ্তানিতে স্লট বুকিং বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। রোববার দুপুর থেকে হঠাৎ করেই স্লট বুকিং দিতে পারছেন না প্রতিবেশী দেশের ব্যবসায়ীরা। প্রতিদিন যেখানে 70 থেকে 80 ট্রাক পেঁয়াজ আলু আমদানি হয়, সেখানে সোমবার মাত্র 1 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। সৃষ্ট জটিলতা নিরসনে আজ কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রপ্তানিকারকদের বৈঠকের কথা রয়েছে। ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে স্লট বুকিং করতে হয়। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে রওনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে লেবাননের উদ্দেশ্যে রওনা করে দলটি।
বিমানবন্দরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মিশনগামী নৌ সদস্যদের বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার। এ সময় মিশনগামী নৌ সদস্যদের সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি বৃদ্ধি করতে নির্দেশনাও দেন তিনি। কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান, সুশৃঙ্খল, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, বিনয়ী এবং আচরণে মার্জিত। তরুণদের বুকে বুলেট নেয়ার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। চিন্তা চেতনার ক্ষেত্রেও আনতে হবে নতুনত্ব, এমন মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ। সকালে ভূমি ভবনে কর্মকর্তা কর্মচারীদের সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সাথে প্রশ্ন রাখেন, গত 16 বছর সমস্যা ছিল, কিন্তু তা কেন সমাধান হয়নি? সমাজে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে ভূমি বিরোধে, তবে কিভাবে ত্রুটি ছাড়া কাজ করা যায় তা খতিয়ে দেখার কথা বলেন উপদেষ্টা। একই সাথে জনগণের অধিকারকে প্রাধান্য দেওয়ার কথা বলেন হাসান আরিফ। সরকার যদি 53 বছর ধরে মাস্টার প্ল্যান করত, তাহলে আবাসন নিয়ে আর ঝামেলা হতো না। এটি একটি জাতীয় সমস্যা। অন্তর্বর্তী সরকার থাকতেই সমস্যাগুলো ঠিক করে যাওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের নির্বাচন বিষয়ে জামায়াতের অবস্থান তুরস্ক জানতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সৌজন্য সাক্ষাতের পর ব্রিফিংয়ে কথা জানান তিনি। আজ রাজধানীর মগবাজের দলীয় কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত। পরে জামায়াতের নায়েবে আমির বলেন, বৈঠকে দুদেশের ভ্রাতৃপ্রতিম বিষয়, বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন ব্যাপারে আমাদের ভিউজ কি, এসব ব্যাপারেও কিছু কথা হয়েছে, যেহেতু ওনারা ডিপ্লোম্যাট, সুতরাং ওনারা তো সেই প্রটোকল মেনটেন করেই আলাপ আলোচনা করেন। Our relations in different fields as well as our support to Rohingya refugees in Bangladesh. Also, we exchange views about how we can enhance our bilateral relations in the coming period. দেশি বিদেশি অপশক্তি নতুন স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের সাথে আলাপ শেষে এই অভিযোগ করেন। আব্দুল হান্নান মাসুদ বলেন, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকলে দিল্লির অপশক্তি রুখে দেয়া যাবে। আওয়ামী লীগ ও তার দোসররা ছাত্রদের মাঝে বিভাজন তৈরি করে তাদের অর্জন নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আব্দুল হান্নান। পলিটেকনিক ও বুটেক্স ছাত্ররা বিভাজিত না হবার আশ্বাস দেন বলে জানান এই মুখ্য সংগঠক। পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাঁতের কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। বিকেলে মানববন্ধন করে হামলাকারীদের বিচার দাবি করা হয়। এর আগে গতকাল রাতে চেয়ারম্যান SM মহসিনের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান জানান, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। তবে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 5 আগস্ট সরকার পতনের পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার বাড়িতে কয়েক দফায় হামলা চালিয়েছে, করেছে ভাঙচুর আর লুটপাটও। এমন অভিযোগ ভুক্তভোগী সাবেক চেয়ারম্যানের। মাদারীপুরের কালকিনিতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হামলা ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এলাকার আধিপত্য নিয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের বিরোধ। এ নিয়ে 2 মাস আগে দুপক্ষের লোকজনের সংঘর্ষ হয়, বেশ কয়েকজন আহতও হয়। পরে সুমনের সহযোগীরা প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায়। এরপরেও কয়েক দফা সংঘর্ষ হয় দুপক্ষের। এসব হামলার ঘটনায় আদালতে 4টি মামলা হয়েছে। ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। পুলিশ জানায়, চেয়ারম্যানের লোকজন এলাকার মানুষের ওপর হামলা ও নির্যাতন করেছে। এমন খবরে একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। মামলাগুলো তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে অভিযুক্ত বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
নিউজ।